বাংলা গল্প পাঠের আসরে আপনাদের জন্য আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা অ্যাডভেঞ্চারমূলক গল্প সুন্দরবনের রক্তপাগল। আজ আমি গল্পের প্রথম পর্বটি পাঠ করে শোনাব। গল্পটি শুনতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এমন সুন্দর সুন্দর গল্প আমি আপনাদের আরও বেশি করে শোনাতে পারি। শুরু হচ্ছে আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের লেখা সুন্দরবনের রক্তপাগল। বিশাল অরণ্য সাম্রাজ্য, তরঙ্গিত শ্যামলতার মহাসাগর, দুর্ভেদ্য জঙ্গলের প্রাচীর, যার ভেতর দিয়ে যাতায়াত করতে পারে না মানুষও। আবার ইচ্ছে থাকলেও মানুষই জঙ্গলের ভেতর দিয়ে আনাগোনা করতে ভরসা করে না, কারণ এ হচ্ছে মহা বিপদজনক স্থান। এখানকার প্রধান বাসিন্দা হচ্ছে রয়্যাল বেঙ্গল ব্যাঘ্র এবং তার উপর আছে বয়ার বা বন্য মহিষ। তারাও এমন হিংস্র যে শিকারীরা তাদের বাঘের চেয়ে কম ভয় করে না। আর আছে 5 ফুট লম্বা ও 3 ফুট উঁচু তীক্ষ্ণ দন্তকারী ভীষণ বন্য বরাহ। মাঝে মাঝে আজও গন্ডারের দেখা পাওয়া যায়। প্রতি পদে এখানে সর্প ভয়। প্রকাণ্ড প্রকাণ্ড অজগর তো আছেই, এবং সেই সঙ্গে আছে এত জাতের বিষধর সর্প পৃথিবীর কোথাও পাওয়া যায় না যাদের তুলনা। তাদের নামও কত রকম: ধনীরাজ, দূতরাজ, পাতরাজ, মণিরাজ, ভীমরাজ, মণিচূড়, শঙ্খচূড়, শাখামুঠি, নাগরচাঁদ, গোখরা ও কেউটে প্রভৃতি। এদের প্রত্যেকেরই দংশন হচ্ছে মারাত্মক। কাজেই মানুষ নিতান্ত দায়ে না পড়লে এই ভয়াবহ অরণ্যের ত্রিসীমানায় আসতে রাজি হয় না। এই বিপুল অরণ্য ভেদ করে সেখান দিয়ে বয়ে যাচ্ছে বড়, মাঝারি ও ছোট নদ আর নদী এবং খাল আর নালা। সাধারণত এই জলপথের সাহায্যেই মানুষ কতটা নিশ্চিন্ত হয়ে এখানে আনাগোনা করতে পারে। কিন্তু এই জলপথও কিছুমাত্র নিরাপদ নয়, কারণ নৌকা থেকে নত হয়ে হস্ত প্রক্ষালনের জন্য তুমি যদি একবার জলস্পর্শ করতে চেষ্টা করো তাহলে পর মুহূর্তেই হয়তো নৌকার ওপর থেকে একেবারে অদৃশ্য হয়ে যাবে। এখানকার প্রত্যেক নদীতে বাস করে অসংখ্য বড় বড় কুমির। সর্বদাই তারা সচেতন হয়ে আছে কখন তোমাকে নিজের কবলগত করবার সুযোগ পাবে বলে। অরণ্যের মাঝে মাঝেই ছোট ছোট বড় মাঠ আর জলাভূমি। সেসব জায়গায় গিয়ে কবিত্ব প্রকাশ করবার কোনো উপায় নেই। দেখতে সুন্দর হলেও সেখানকার বাতাস পর্যন্ত বিষাক্ত। অরণ্যের মাঝে সেখানে দেখা যায় সুন্দরী গাছের ভিড়। তাদের আকার সুদীর্ঘ, সুকঠিন, কাঠের রং লাল, পাতা ছোট ছোট, পাতাগুলির ওপরে খুব তেলা ও নিচের দিকের রং ধূসর। এ বনে গাছ আছে আরো অনেক জাতের। তাদের অনেকের নামও বেশ বিচিত্র, যথা ধন্দল, খেয়, বাইন, কেওড়া, বলা, গড়ান, হেন্তাল, গর্জন, গাপ ও বনছাও। এখানে গোলপাতা ও হোগলাও দেখা যায় যেখানে সেখানে। বলা বাহুল্য, এই পৃথিবী বিখ্যাত অরণ্যের নাম সুন্দরবন। দক্ষিণ বাংলা বলতে বোঝায় এই অতি ভীষণ সুন্দরবনকেই। এই অরণ্যের যেখানে সমাপ্তি, সেখান থেকে আরম্ভ হয়েছে অনন্ত সাগরের চিরন্তন উচ্ছ্বাস। এই সুন্দরবনের একটি অবৃহৎ নদীর ভেতর দিয়ে চারিদিকের নীরবতাকে শোভিত করে ছুটে চলেছে একখানি মোটর বোট। তখন সন্ধ্যাবেলা। যদিও পূর্ণিমা চাঁদকে দেখে অন্ধকার সেদিন বেরিয়ে আসতে পারেনি বনের ভেতর থেকে। বোটের এখানে সেখানে বসে রয়েছে কয়েকজন দীর্ঘাকার বলবান ব্যক্তি। উর্দি না থাকলেও তাদের দেখে বুঝতে বিলম্ব হয় না যে তারা পুলিশ ফৌজের অন্তর্গত।
মোটর বোটের ভেতর বসে আছেন এক ব্যক্তি। তার পরনে ছিল উচ্চতম পুলিশ কর্মচারীদের মারা পোশাক। তিনি টুপিটি খুলে রেখেছিলেন বলে দেখা যাচ্ছে। তার সারা মাথাটি জুড়ে বিরাজ করছে প্রকাণ্ড একটি টাক এবং তেমনই প্রকাণ্ড তার ভুঁড়িটি। এমন হৃষ্টপুষ্ট দোদুল্যমান ভুঁড়ি কোনো পুলিশ কর্মচারীর দেহেই শোভা পায় না। বোটের ভেতরে বসে তিনি এদিকের ও ওদিকের গবাক্ষ দিয়ে নদীর দুই তীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করছিলেন বারংবার। কিন্তু নদীর কোনো দিকেই সন্দেহজনক কিছু দেখা যায় না। নদীর দুই তীরের বনের গাছপালা করছে সুমধুর মর্মর ধ্বনি এবং মাথার উপরকার সমুজ্জ্বল আকাশের গায়ে জেগে আছে পূর্ণচন্দ্রের জ্যোতির্ময় মুখ। কোথাও মানুষ বা অন্য কোথাও জন্তুর সাড়া নেই। এমনকি সুন্দরবনের ব্যাঘ্রদের কণ্ঠেও এখনো জাগ্রত হয়নি বিভীষণ মৃত্যু ধ্রুপদ। নদীর জলকে ফেনায়িত করে সামনে ছুটে চলেছে কলের নৌকা। প্রকৃতির আদিম ও অস্বাভাবিক সৌন্দর্যের মধ্যে কৃত্রিম ও আধুনিক এই মোটরবোটকে দেখতে অত্যন্ত বেমানান, কিন্তু উপায় নেই। যেখানে হবে আধুনিক সভ্যতার পদার্পণ প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্যের মধ্যে, সেখানেই হবে ছন্দপাত। আচম্বিত হলো এক ধারণাতীত ব্যাপার। মোটরবোট বাধা পেয়ে অধিকতর উচ্চস্বর করে উঠল এক ক্রুদ্ধ গর্জন। কলের নৌকা আর অগ্রসর হতে পারলে না। বোটের ভেতরকার সেই হৃষ্টপুষ্ট লোকটি বলে উঠলেন, কি হলো? বোটের কবজা খারাপ হয়ে গেল নাকি? বোট যে চালাচ্ছিল সে বললে, না হুজুর, বোটের সামনে জলের ভেতর থেকে জেগে উঠেছে দুগাছা মোটা কাছি। কাছি কি বাপু? জলের ভেতরে কাছিম থাকতে পারে, কিন্তু জলের ভেতর থেকে কাছি ভেসে ওঠে এমন কথা তো কখনো শুনিনি। হ্যাঁ হুজুর, জলের ভেতর থেকে ভেসে উঠেছে দুগাছা কাছি। যে দেখুন, কাছি দু গাছা নদীর এপার থেকে ওপার পর্যন্ত চলে গিয়েছে। ও কাছি কারা ধরে আছে জানি না, কিন্তু তারা বোধহয় আমাদের বাধা দিতে চায়। বাধা দিতে চাই? তাহলে ব্যাপারটা বেশ বোঝাই যাচ্ছে। যাদের ধরবার জন্য আমরা এসেছি অঞ্চলে, তারাই বোধহয় আমাদের ধরবার ফিকিরে আছে। বোটের মুখ ফেরাও, বোটের মুখ ফেরাও। যেদিক থেকে আসছি আবার সেই দিকেই ফিরে চলো। বোট কিন্তু মুখ ফিরিয়েও মুক্তি লাভ করতে পারলে না, কারণ ইতিমধ্যে ওদিকেও জেগে উঠেছে আরো দুগাছা মোটা মোটা কাছি। বোটের এখন এদিক বা ওদিক কোনো দিকে যাবার উপায় নেই। হৃষ্টপুষ্ট ব্যক্তিটির ললাট দেশ তখন ঘরমাক্ত হয়ে উঠেছে। রুমাল দিয়ে কপাল মুছতে মুছতে এবং হাঁসফাঁস করতে করতে ভেতর থেকে বাইরে এসে তিনি বললেন, 25 বছর পুলিশে চাকরি করছি, এমন ভাবে ফাঁদে পড়া ইঁদুরের মতন মরতে আমি রাজি নই। আমি এখনই জলে ঝাঁপ খাবো। এক ব্যক্তি বললে, সে কি স্যার, জলে ঝাঁপ খাবেন কি? শুনেছি আপনি তো সাঁতার জানেন না। সাঁতার জানি না বটে, কিন্তু তোমরা ভেবেছ কি আমি হচ্ছে নিতান্ত নাবালক? আমার জামার তলায় আছে জলে ভেসে থাকবার পোশাক। স্রোতের টানে ভাসতে ভাসতে অনায়াসেই আমি বিপদের বাইরে গিয়ে পড়তে পারবো, কিছুতেই আমি ডুববো না। বাপু হে, জলপথে যখন শত্রুপুরীতে এসেছি তখন কি আমি প্রস্তুত হয়ে আসিনি মনে করো? কিন্তু স্যার, এখানকার নদীতে কিলবিল করে কুমিরের দল, তাদের কেউ না কেউ আপনাকে কাঁধ করে গিলে ফেলবে। ধ্যাত, বোকারাম কোথাকার! তুমি কি জানো না, মানুষ যতক্ষণ জলে সাঁতার কাটে কুমির তাকে ধরতে পারে না। মানুষ স্থির হয়ে থাকলেই কুমির তার লক্ষ্য স্থির করতে পারে। হঠাৎ আর একজন বলে উঠল, হুজুর, নদীর দুতীরের দিকে তাকিয়ে দেখুন। ওদিক থেকে দুখানা আর এদিক থেকে দুখানা নৌকা তত্তর করে আমাদের দিকে এগিয়ে আসছে। ওরা আমাদের বন্দি করতে আসছে। এইবারে আমি জলে ঝাঁপ খাবো। কিন্তু স্যার, আপনি তো জলে ঝাঁপ খেয়ে হয় পাতালে নয় কুমিরের পেটে গিয়ে হাজির হবেন। আমরা এখন কি করি? সাঁতার জানা থাকে তো জলে ঝাঁপ খাও, নয়তো বোম্বেটেদের হাতে ধরা খাও। এই সময় মূল মন্ত্র কি জানো? চাচা,
আপন প্রাণ বাঁচা। না স্যার, স্যার, আমরা ওদের হাতে ধরা দেব না, আমরা ওদের সঙ্গে লড়াই করব। দলে ওরা ভারী, ওদের সঙ্গে লড়াই করে সুবিধে করে উঠতে পারবে কি? বেশ, তোমাদের যা খুশি তাই করো, আমি কিন্তু জলে ঝাঁপ খেলুম। জয় মা কালী, জয় মা দুর্গা, শ্রীচরণে ঠাঁই দিও মা। সেদিন এখানে চায়ের আসরে অতিরিক্ত ঘটা। কারণটা হচ্ছে জয়ন্ত ও মানিক করেছে আজ বিমল ও কুমারকে প্রভাতী চায়ের নিমন্ত্রণ। জয়ন্ত জানত বিমল, কুমার, রামহরি ও বাঘা এরা সবাই হচ্ছে এক পরিবারের অন্তর্গত। কাজেই বিমল ও কুমারের সঙ্গে এসেছিল রামহরি এবং বাঘাও, এবং রামহরির রন্ধনের হাত অত্যন্ত সুপটু বলে নিমন্ত্রণ হয়েও তাকে ঢুকতে হয়েছিল রন্ধনশালায় জয়ন্ত ও মানিকের বিশেষ অনুরোধে। প্রভাতী চায়ের আসর হলে কি হয়, রামহরি সেদিন প্রস্তুত করেছিল অনেক রকম খাবার। ইতিমধ্যে খাবারের ছোট এক দফা হয়ে গেল, গরম গরম টোস্ট, এক পোচ এবং চা। চায়ের পেয়ালায় চামচে গিয়ে চিনি মেশাতে মেশাতে জয়ন্ত বললে, বিমল বাবু, কুমার বাবু, আপনারা তো পৃথিবীর জানা অজানা বহু দুর্গম দেশে বেরিয়ে এসেছেন, এমনকি পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে গিয়েও পদার্পণ করতে ছাড়েননি, কিন্তু বলতে পারেন কি আপনারা সবচেয়ে বিস্ময়কর কি দেখেছেন? বিমল একটা চুমুক দিয়ে চায়ের পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে বললে, সবচেয়ে বিস্ময়কর কি দেখেছি? কুমার, তুমি এই প্রশ্নের উত্তর কি দিতে চাও? কুমার হাসতে হাসতে বললে, আমার জীবনের কাছে সবচেয়ে আশ্চর্য হচ্ছে আমাদের এই বাঘা। মানিক বললে, বাঘা? শুনেছি আপনারা ময়নামতির মায়াকাননে গিয়ে পৃথিবীর আদিম অতিকায় জীব ডাইনোসরের প্রভৃতির সঙ্গে আলাপ করে এসেছেন, বাঘা কি তাদের চেয়েও আশ্চর্য? বিমল উচ্ছ্বসিত স্বরে বললে, নিশ্চয়ই নিশ্চয়ই, বাঘার চেয়ে আশ্চর্য আমি কোনো কিছু এই জীবনে দেখিনি। জয়ন্ত বললে, বাঘাকে আপনি ভালোবাসেন তাই ও কথা বলছেন, লোকে যাকে ভালোবাসে তাকে সবচেয়ে বড় বলে মনে করে। ও তো একটা দেশি কুকুর। বিমল বাধা দিয়ে বলে উঠল, জয়ন্ত বাবু, আপনার মতন বুদ্ধিমান লোকও যদি গোলাম মনোবৃত্তির পরিচয় দেন তাহলে আমরা অত্যন্ত দুঃখিত হব। সাদা চামড়ারা এই কালো বাংলাদেশ আর এই কালো বাঙালিকে ঘৃণা করে বলে এদেশের কুকুর বাঘাও কি হবে ঘৃণ্য জীব? বাঘাকে আপনারা এখনো চেনবার সুযোগ পাননি। কুকুর হলেও সে হচ্ছে অদ্ভুত বাংলার গৌরব। ইউরোপ আমেরিকার যে কোনো পেডিগ্রি ডগের চেয়ে সে হচ্ছে উচ্চতর শ্রেণীর জীব। বাঘাকে আমরা যদি হুকুম দিই তাহলে সে একলাই সিংহের ওপর গিয়ে লাফিয়ে পড়তে পারে। কত বড় বড় সাংঘাতিক বিপদ থেকে বাঘা আমাদের উদ্ধার করেছে সে কথা তো আপনারা জানেন না। বাঘাকে আমরা অধিকাংশই মানুষের চেয়ে শ্রদ্ধা করি। কুমার বললে, শুধু আমরা নই, বাংলার কবি ঈশ্বরগুপ্ত পর্যন্ত অনেক কাল আগেই বলে গিয়েছেন, কত রূপ স্নেহ করি দেশের কুকুর ধরি, বিদেশে ঠাকুর ফেলিয়া। জয়ন্ত বাবু, বাঘা হচ্ছে বাংলার কুকুর, কিন্তু তার ভেতর গোলাম মনোবৃত্তি নেই। ঠিকমতো যত্ন করলে আর পালন করতে পারলে বাংলার নিজস্ব কুকুর যে কতখানি অসাধারণ হয়ে উঠতে পারে, বাঘা হচ্ছে তারই জ্বলন্ত প্রমাণ। ঘরের এক প্রান্ত দিয়ে একটি লেংটি ইঁদুর ল্যাচ তুলে তীরের মতো কোণের ওই আলমারিটার তলায় গিয়ে ঢুকেছিল। বাঘা এতক্ষণ ছিল তাকে পুনরাবিষ্কার করার চেষ্টায় ব্যতিব্যস্ত, কিন্তু পলাতক ইঁদুরের কোনো সন্ধান পাওয়া গেল না। বাঘা ইঁদুরকে ধরবার চেষ্টা করেছিল বটে, কিন্তু সজাগ কানে বারবার শুনছিল তারই নিজেরই নাম। অতএব ইঁদুরকে ত্যাগ করে সে তার মনিবদের কাছে যাওয়াই উচিত বলে মনে করলে। কুমার হাসতে হাসতে বললে, কি রে বাঘা, তুই আবার কি বলতে চাস? বাঘা প্রবল বেগে লাঙ্গুল আস্ফালন করে একটি লাফ মেরে বললে। বিমল হেসে ফেলে বললে, বাঘা রে,
তুই দেশি। বলে জয়ন্ত বাবু আর মানিক বাবু তোকে মানতে রাজি হচ্ছেন না, তুই একবার এদেরকে ধমকে দে তো। বাঘা তখনই জয়ন্ত আর মানিকের দিকে ফিরে দাঁত খিচিয়ে গম্ভীর স্বরে গড়ের গড় করে গর্জন করে উঠল। জয়ন্ত হো হো করে হেসে উঠে বলল, ব্যাস বিমল বাবু, আপনাকে আর কিচ্ছু প্রমাণিত করতে হবে না। বাঘা যে গেল জন্মে মানুষ ছিল, আর এ জন্মে তার কুকুর। দেহের ভেতরে যে মানুষের আত্মা বর্তমান আছে, এই কথা স্বীকার করতে আমি বাধ্য হচ্ছি। তারপর দিয়ে দেখতে পাচ্ছি বারান্দা দিয়ে রামহরি আর মধু আসছে খাবারের ট্রে হাতে করে। অতএব মুখ দিয়ে এখন বাক্য ত্যাগ না করে খাদ্য গ্রহণ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ঠিক এই সময় শোনা গেল সিঁড়ির ওপর দিয়ে ভারী ভারী দ্রুত চলা পায়ের শব্দ। জয়ন্ত বললে, ও পায়ের শব্দ আমি চিনি, সুন্দরবাবু আসছেন। পায়ের শব্দ শুনেই মনে হচ্ছে ব্যাপার বড় গুরুতর। বলতে বলতে সুন্দরবাবু এসে হাজির হলেন সেই ঘরের দ্বার দেশে। মানিক বললে, চতুষ্পথ জীবেদের নাসিকার শক্তি নাকি মানুষের চেয়ে প্রখর, কিন্তু সুন্দরবাবু আপনার ঘ্রাণ শক্তি তাদেরও হার মানাতে পারে। সুন্দরবাবু মাথার টুপি খুলে কপালের ঘাম মুছতে মুছতে ভ্রু কুঞ্চিত করে বললেন, এ কথার মানে কি মানিক? মানেটা হচ্ছে এই যে আজ আমাদের এখানে পানাহারের বিশেষ আয়োজন হয়েছে। এই কথাটা আপনি জানতে পারলেন কেমন করে? সুন্দরবাবু ধূপ করে একখানা চেয়ারের উপরে বসে পড়লেন। পানাহার পানাহার করতে আমি এখানে এসেছি বটে, পরবাড়ি যেতে যেতে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে আজ আমি তোমাদের কাছে ছুটে এসেছি। প্রাণ থাকলে লোকে পেটের কথা ভাবে, আমি এখন পেটের কথা মোটেই ভাবছি না। মানিক বললে, তাহলে আপনি কি আজ এখানে দয়া করে কিছু গ্রহণ করবেন না? সুন্দরবাবু বললেন, আমি কি তাই বলেছি? হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। খাবার তৈরি থাকলে যে খেতে রাজি হয় না, আমার মতে সে হচ্ছে নরাধম। জয়ন্ত বললে, সুন্দরবাবু হাসি ঠাট্টার কথা থাক, আপনার মুখ দেখে বুঝতে পারছি আপনি আজ এখানে বেড়াতে বেড়াতে খাবার খেতে আসেননি। ব্যাপার কি বলুন তো? সুন্দরবাবু সাগ্রহে একখানা ফ্রেঞ্চ কাটলেটকে আক্রমণ করে বললেন, বলছি ভাইয়া বলছি, এমন ব্যাপার আমি আর কখনো দেখিনি, শুনিও নি। তোমাদের সঙ্গে পরামর্শ না করে আমি কোনো কাজ করি না, জানো তো। আরে বিমল বাবু, কুমার বাবু, আপনারা আজ এখানে হাজির, আমার ভাগ্য দেখছি খুব ভালো। আরে সেই বিচ্ছিরি নেড়ি কুত্তাটাও সঙ্গে এনেছেন দেখছি যে। আর বেটা আর সবাইকে ছেড়ে ঠিক আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। মশাই, ও কুকুরটাকে আমার দিকে অমন করে তাকিয়ে থাকলে আমি খুব নার্ভাস হয়ে যাই। ওকে ওদিকে তাকিয়ে থাকতে বলুন। কিন্তু বাঘাকে মানা করতে হলো না। হঠাৎ নিচে থেকে রামহরির ডাক শুনে এক দৌড় মেরে ঘরের বাইরে চলে গেল। খানিকক্ষণ পরে ভোজন পর্ব শেষ হলো। সুন্দরবাবু উঠে গিয়ে একখানা আরামপ্রদ সোফার উপর বসে এক পায়ের উপরে আর এক পা তুলে দিয়ে আগে একটি সুদীর্ঘ আহ শব্দ উচ্চারণ করলেন। তারপর একটি চুরুট ধরিয়ে হুশ করে খানিকটা ধোয়া ছেড়ে দিয়ে শুরু করলেন তার কাহিনী। সুন্দরবনের ভেতরে দেখা গিয়েছে এক আধুনিক দেবী চৌধুরানী। তাকে এখন কেউ চোখে দেখেনি, সবাই শুনেছে কেবল তার কণ্ঠস্বর। জয়ন্ত, তুমি জানো সুন্দরবনের ভেতরে নানা শ্রেণীর ব্যবসায়ীরা সর্বদাই যাতায়াত করে, আর সুন্দরবনের ভেতরে মানুষের যাতায়াতের প্রধান পথ হচ্ছে জলপথ। এত নদী নালা বোধহয় পৃথিবীর আর কোনো দেশের কোনো অরণ্যে নেই। সুন্দরবনের জঙ্গল নানা স্থানে এত ঘন সন্নিবিষ্ট যে তার ভেতরে মানুষ প্রবেশ করবে কি? দিন দুপুরে প্রখর সূর্যালোকও প্রবেশ করতে পারে না। জঙ্গল যেখানে পাতলা সেখানেই মানুষের পক্ষে নিরাপদ নয়। হয়তো গাছের উপরে দুলতে থাকে মোটা মোটা অজগর, এবং গাছের তলায় মানুষের জন্য অপেক্ষা করে ব্যাঘ্রাচার্য, বৃহল্লাঙ্গাল গুল, এবং সেই সঙ্গে আরো অনেক রকম চতুষ্পদ জীব আর বুকে হাঁটা বিষাক্ত সরীসৃপও আছে। তবু মোম মধুর সংগ্রাহক আর
কাঠুরিয়াদের জঙ্গলের ভেতর পায়ে হেঁটে প্রবেশ করা ছাড়া উপায় কিন্তু নেই। যাদের বাধ্য হয়ে পদব্রজে সুন্দরবনের ভেতরে প্রবেশ করতে হয় তারা মোরলরা গাজীর বংশধর নামে খ্যাত ফকিরদের কাছে গিয়ে আগে আশ্রয় নিতে থাকে। এই ফকিরেরা নাকি মন্ত্রগুণে ব্যাঘ্র বা কুমিরের হিংস্র দৃষ্টি মানুষের উপরে পড়তে দেয় না। যাক সে কথা, এখন জলপথের কথাই হোক। বলছি, সুন্দরবনের জলপথে নৌকায় চড়ে নানা শ্রেণীর ব্যবসায়ীরা সর্বদাই আসা যাওয়া করে থাকে। কিন্তু হঠাৎ এই সব জলপথ হয়ে উঠেছে বিপজ্জনক, এমনকি সাংঘাতিক। ধরো কোনো ধনী ব্যবসায়ীর নৌকা সুন্দরবনের কোনো একটা নদীর ভেতর দিয়ে ভেসে যাচ্ছে। যেতে যেতে নৌকার আরোহীরা দেখলে দূর থেকে বেগে আর একখানা বড় নৌকা বা সময়ে সময়ে দ্রুতগামী ছিপ বেগে তাদের কাছে এসে হাজির হলো। সেই বড় নৌকা বা ছিপের ওপর থেকে একজন লোক চেঁচিয়ে ব্যবসায়ীদের নৌকার চালককে ডেকে বললে, মাঝি, একটু আগুন কি দেশলাই আছে ভাই? আমাদের আগুন কি দেশলাই নেই, আমরা তামাক খেতে পাচ্ছি না। ব্যবসায়ীদের নৌকার মাঝি আগুন বা দেশলাই নিয়ে নবাগতকে সাহায্য করতে উদ্যত হলো। কিন্তু সে হাত বাড়িয়ে নতুন নৌকাকে আগুন বা দেশলাই দিতে গেল, অমনি অপর নৌকার ওপর থেকে কেউ তার হাত ধরে টান মেরে তাকে একেবারে জলের ভেতর ফেলে দিলে মাঝিহীন নৌকা আর অগ্রসর হতে পারলে না। সেই সুযোগে নতুন নৌকার উপর থেকে জমদূতের মতন 10-12 জন লোক বাঘের মতো লাফ মেরে ব্যবসায়ীদের নৌকার উপর এসে পড়ল। তারা সকলেই সশস্ত্র, কেবল তরোয়াল বা ছোরা নয়, তাদের সঙ্গে থাকে বন্দুক আর রিভলভার পর্যন্ত। তারপর তারা ব্যবসায়ীদের নৌকার সমস্ত আরোহীকে আক্রমণ করে। তারা এমন নির্দয় যে কারুকেই প্রাণ নিয়ে ফিরে আসতে দেয় না। সকলকে খুন করে তাদের সঙ্গে টাকা কড়ি বা মূল্যবান যা কিছু থাকে সমস্তই লুণ্ঠন করে নিয়ে যায়, এমনকি নৌকাখানাকে পর্যন্ত ছাড়ে না। সেখানেও তাদের নৌকার সঙ্গে বেঁধে নিয়ে যায় কোথায় তা কেউ জানে না। মাঝে মাঝে আক্রান্ত ব্যবসায়ীদের নৌকার ভেতর থেকে 2-1 লোক কোনো গতিকে জলে ঝাঁপ খেয়ে সাঁতার দিয়ে প্রাণ নিয়ে পালিয়ে আসতে পেরেছে। তাদের মুখ থেকেই জানতে পেরেছি বোমবেটেদের এই আক্রমণ প্রণালী। জয়ন্ত, এই আক্রমণের কৌশলটা নতুন নয়। হয়তো তুমি জানো, এদেশে যখন ইংরেজ শাসনের আরম্ভ, ডাকাত আর বোমবেটেদের অত্যাচার বাংলাদেশে তখন ছিল প্রায় অরাজকের মতন। অধিকাংশ ক্ষেত্রে ডাকাত আর বোমবেটেদের তখন আলাদা করে ভাবা হতো না। বাংলাদেশ নদী প্রধান বলে স্থলপথের দ্রশ্যুরা তখন প্রায় সাহায্য করত জলপথের। সে সময়কার ডাকাত বা বোমবেটেরা যখন কোনো নৌকার উপর এসে হানা দিত, তখন সুন্দরবনের এই আধুনিক বোমবেটেদের মতোই প্রথমে গোড়া ফেলে বলতো, মাঝি, একটু আগুন দেবে ভাই? দেখা যাচ্ছে এই আধুনিক বোমবেটেরা আবার সেই পুরাতন কৌশলই অবলম্বন করতে চায়। কিন্তু আর একটি আশ্চর্য ব্যাপার কি জানো? সুন্দরবনে ব্যবসায়ীদের প্রত্যেক নৌকায় তখন আক্রান্ত হচ্ছে। তখন শুনতে পাওয়া গেছে এক তীব্র আর তীক্ষ্ণ নারী কণ্ঠ। বোমবেটেরা সকলেই সেই নারী কণ্ঠেরই আদেশ পালন করে, অথচ সেই নারী যে কে আজ পর্যন্ত কেউ তা দেখেননি। আজকাল ছিপের ব্যবহার নেই, কিন্তু এই বোমবেটেরা মাঝে মাঝে ব্যবহার করে সেই সেকেলি ছিপ। এই শ্রেণীর নৌকা অর্থাৎ ছিপের উপরে কোনো রকম ছাউনি থাকে না, সকলেই তা জানে। কিন্তু ছিপের উপরে এখনো পর্যন্ত কেউ কোনো স্ত্রীলোককে দেখতে পায়নি। সুতরাং আমরা অনুমান করতে পারি 20 শতাব্দীর এই আধুনিক দেবী চৌধুরানী হত্যা ও লুণ্ঠন করে পুরুষের ছদ্মবেশের আড়ালে কর্তাদের হুকুম করেছিল, যেমন করে হোক আমাদের এই অতি নৃশংস দস্যু দলকে গ্রেপ্তার করতেই হবে। কারণ সুন্দরবনের জলপথে আজকাল নাকি ব্যবসায়ীদের নৌকার আনাগোনা বন্ধ হয়ে যেতে বসেছে। আজ পর্যন্ত প্রাণ হারিয়েছে নাকি 500-এর বেশি লোক। কর্তাদের হুকুম অবশ্য আমার ভালো লাগেনি মোটেই। যত সব মারাত্মক মামলার ভার আমার ঘাড়ি বা পড়বে কেন? কিন্তু উপায় নেই, আমি হচ্ছি মাইনের চাকর। আর বেশি দিন দেরি নেই, পেনশন নিতে পারলেই বাঁচি। দল বল শুদ্ধ দেবী চৌধুরানীকে পাকড়াই করবার জন্য যেতে হলো আমাকে। সিপাহীদের নিয়ে মোটর বোটে
চড়ে দিন 15 ধরে সুন্দরবনে নানা নদী নালা ঘুরে ঘুরে বেড়ালাম, কিন্তু একটা বোম্বেটেরও চুলের টিকি পর্যন্ত দেখতে পেলাম না। এমনকি এই কয়দিনের ভেতরে কোনো ব্যবসায়ী নৌকাই বোম্বেটের দ্বারা আক্রান্ত হয়নি। আশ্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবলুম, দেবী চৌধুরানী বেটি তার দলবল নিয়ে বোধহয় পুলিশের ভয়ে সুন্দরবন ছেড়ে চম্পট দিয়েছে। হায় রে কপাল, পরশু রাত্রি ভালো করে টের পেয়েছি। আমার সে বিশ্বাস হচ্ছে একেবারে বাজে বিশ্বাস। পরশু রাত্রের কথা ভাবতেই আমারও পিলে চমকে যাচ্ছে এখনো। সে কি ব্যাপার! কে কেলেন দেবী চৌধুরানী বেটিকে ধরিবাজ মেয়ে রে বাবা। মোটর বোটে চেপে ফিরে আসছিলাম কলকাতার দিকে। আকাশে ছিল চাঁদের আলো, আকাশে বাতাসে ছিল ফুলন্ত সবুজ পাতার গন্ধ। নদীর জল চাঁদের আলো লক্ষ লক্ষ হীরের টুকরো নিয়ে লোফালুফি করতে করতে তরতর করে বয়ে যাচ্ছিল গান গাইতে গাইতে। জয়ন্ত, তুমি বিশ্বাস করবে না, হঠাৎ আমার প্রাণে জাগলো কবিত্ব। হঠাৎ আমি আত্মহারা হয়ে গেয়ে উঠলুম রবি ঠাকুরের ও আমার চাঁদের আলো বলে সেই গানটা। কিন্তু পুলিশের পক্ষে কবিত্ব যে কি সাংঘাতিক জিনিস সেটা টের পেতে বিলম্ব হলো না। কবিত্বের জোয়ারে ভেসে যেই অন্যমনস্ক হয়েছি, আচবিতে আমাদের মোটর বোটের আগে পেছনে জেগে উঠল দুগাছা করে 4 গাছা দড়ির বাঁধা। আমাদের বোটের এগোবার আর পিছুবার 2 পথই বন্ধ। জলের ভেতরে 4 গাছা মোট কাছি ডুবিয়ে 2 তীরে অপেক্ষা করছিল একেলে দেবী চৌধুরানীর দল। বোটকে কবলে পেয়ে তারা করে ফেললে সেখানকে একেবারে বন্দি। কিন্তু হুহু বাবা, আমি হচ্ছি শত শত যুদ্ধজয়ী প্রাচীন পুলিশ কর্মচারী। এত সহজে আমাকে কি হস্তগত করা যায়? জলপথে যাচ্ছি, অথচ আমি সাঁতার জানি না। যদি কোনো অঘটন ঘটে, অগাধ জলের মধ্যে তলিয়ে যাব 2.5 মণ ওজনের নিরেট লোহার জিনিসের মতো। কাজেই সুন্দরবনের নদীতে বেরোবার সময় আমার ইউনিফর্মের তলায় এমন মজার পোশাক পরেছিলাম যে 2.5 মণ 3 মণ ওজনের বৃহৎ মানুষকেও তা পাতালের দিকে তলিয়ে যেতে দেয় না কিছুতেই। অম্লান বদনে খেলুম জলের ছাপ। সেই মোটর বোটের আর আমার দলের লোকেদের কি যে হাল হলো আমি তার কিছুই জানি না। কিন্তু আমি খরস্রোতা নদীর টানে ভেসে চললুম রীতিমতো দ্রুত বেগে। তারপর বোধহয় মাইল কয়েক পথ পার হয়ে ভাসতে ভাসতে উঠলুম গিয়ে নদীর এক তীরে উঠে শুনলুম খানিক তফাৎ থেকে এক ব্যাঘ্র গাইছে হালুম হালুম রাগিনী। বোম্বেটেরা ভালো করে কি বাক্যে ভালো তা নিয়ে আমি মনে মনে আলোচনা করবার কোনো সুযোগ পেলুম না। আমি প্রাণপণে চেষ্টায় চড়ে বসলুম একটা বড় গাছের উঁচু ডালের উপরেই। সেখানে আবার এক নতুন বিপদ। বিষম কিচির মিচির আওয়াজ শুনে বুঝলাম সেই গাছের ডালে বাস করে বোধহয় শত শত বাঁদর। মনে হলো গভীর রাত্রে অনাহত মানুষ অতিথিকে দেখে শত শত বাঁদরের দল যেন আশ্রয় দিতে মোটেই প্রস্তুত নয়। গাছের ডালের ওপর শব্দ শুনে আন্দাজ করলুম তাদের কেউ কেউ যেন আসছে আমাকে আক্রমণ করতে। জলে স্থলে শূন্যে গাছের ডালেও আমার জন্য আজ দেখছে অপেক্ষা করে আছে কেবল বিপদের পর বিপদ। মেজাজ ভীষণ গরম হয়ে উঠল। আর কোনো দয়া মায়ামতা না করে চতুর্দিকে করতে লাগলুম রিভলভারের গুলি বৃষ্টি। রিভলভারের কি মহিমা! অত বড় গাছটাই হয়ে গেল একদম নিঃশব্দ। কেবল গাছের তলার মাটির উপরে শুনতে লাগলুম ধূপ ধাপ শব্দের শব্দ। বুঝলুম বানরের দল এ গাছে বাসা ছেড়ে মাটির উপরে লাফ মেরে সরে পড়েছে অন্য কোথাও। বাঁদরের দল তো গেল ভাই, এলো আবার নতুন শত্রুর দল। তারা আবার এমন ভাবে শত্রু যে কামান দাগালেও ব্যর্থ হবে গোলা ছোড়া। এই হতভাগ্য সুন্দরবাবুকে আক্রমণ করলে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে ভয়াবহ মশারা মনের সুখে পা পা রাগিনী বাজাতে বাজাতে। সে যে কি ভয়ঙ্কর কাণ্ড কলকাতায় বসে তোমরা আন্দাজ করতে পারবে না। আমি বলছি তা যে অত্যুক্তি নয়। এখনো আমার মুখের দিকে তাকিয়ে দেখলে তোমরা সেটা কত আন্দাজ করতে পারবে। বারবার মনে হচ্ছিল ডাকুক গে সুন্দরবনের কেঁদো বাঘ, মারি লাফটা আবার মাটির ওপর যাক। বুদ্ধিমানের মতো সেই ইচ্ছা দমন করে ফেলেছিলাম। কিন্তু জয়ন্ত, একটা কথা এখানে উল্লেখ করা দরকার।
যদিও আমি কোনো নারীকে দেখতে পাইনি, কিন্তু নৌকার ওপর থেকে ঝাঁপ খেয়ে আমি যখন অগাধ জলের ওপর ভাসছি, তখন এক তীর থেকে তখন শুনতে পাচ্ছিলাম ক্ষণক্ষণে মেয়ে গলার খল খল অট্টহাসির পর অট্টহাসি। সে যে নারীর কণ্ঠ তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু পৃথিবীর কোনো নারীর কণ্ঠেই যে সে রকম বিভৎস নিষ্ঠুর আর হিংস্র অট্টহাসি হাসতে পারে, আমি কখনো স্বপ্নে তা ধারণায় আনতে পারিনি। ভয়ানক বন্ধু, ভয়ানক। সে কুৎসিত হাসির ভেতরে জেগে উঠেছিল যেন দুনিয়ার সমস্ত পাপ আর শয়তানি। জিজ্ঞাসু চোখে জয়ন্তের মুখে পানে তাকে চুপ করে বসে রইলেন সুন্দরবাবু। জয়ন্ত খানিকক্ষণ মুখ নামিয়ে স্তব্ধ হয়ে বসে রইল। তারপর মুখ তুলে ধীরে ধীরে বললে, বিমলবাবু, কুমারবাবু, সব তো শুনলেন সুন্দরবাবুর মুখে। আপনার কি মনে হয়? বিমল বললে, বাংলাদেশে মেয়ে বোম্বেটের কথা এই প্রথম শুনলাম। সুন্দরবাবু বললেন, কেন? বঙ্কিমবাবুর উপন্যাসে আপনি কি দেবী চৌধুরানীর কথা পড়েননি? বিমলবাবু বললে, পড়েছি। যদিও দেবী চৌধুরানীর সঙ্গে ইতিহাসের সম্পর্ক আছে, তবু এই নারী চরিত্রকে নিয়ে বঙ্কিমবাবু লিখেছিলেন কাল্পনিক উপন্যাস। আর ইতিহাসে কি উপন্যাসে দেবী চৌধুরানী মেয়ে বোম্বেটে ছিলেন না? রংপুর অঞ্চলে যখন একবার চাষিরা বিদ্রোহী হয়, দেবী চৌধুরানী আর ভবানী পাঠক প্রভৃতি নাম শোনা গিয়েছিল সেই সময়ে। ভবানী পাঠক যে কালীর প্রতিমাকে পুজো করতেন, সে অঞ্চলে এখনো তা বিদ্যমান আছে। আমি আর কুমার সেই প্রতিমাকে স্বচক্ষে দেখে এসেছি। কিন্তু সুন্দরবাবু আজ যে মেয়ে বোম্বেটের কথা বললেন, আমার কাছে তা অত্যন্ত অদ্ভুত বলেই মনে হলো। সুন্দরবাবু বললেন, কেন অদ্ভুত মনে হলো কেন? আপনি কি জানেন না, এই কলকাতা শহরে নামজাদা মেয়ে গুন্ডা আছে? মেয়ে গুন্ডা যখন থাকতে পারে, মেয়ে বোম্বেটেও বা থাকবে না কেন? এই পৃথিবীটা হচ্ছে এক আজব জায়গা, এখানে অসম্ভব কিছুই নেই। বিমল বললে, আমি আপনার কথায় প্রতিবাদ করছি না সুন্দরবাবু, ব্যাপারটা অদ্ভুত বলে মনে হচ্ছে তাই বলুন। কুমার বললে, মেয়েই হোক আর পুরুষই হোক, প্রত্যেক বোম্বেটের পেছনে কিছু না কিছু পূর্ব ইতিহাস থাকেই। পুলিশের কর্তব্য হচ্ছে আগে সেই ইতিহাসের খবর নেওয়া। কোনো মেয়ে বোম্বেটে হঠাৎ আকাশ থেকে খসে পড়তে পারে না। বোম্বেটে রূপে দেখা দেবার আগে নিশ্চয়ই সে কোনো না কোনো রূপে আত্মপ্রকাশ করে। পুলিশের খাতায় আপনি ওই মেয়ে বোম্বেটের কোনো পূর্ব ইতিহাস পেয়েছেন কি? সুন্দরবাবু মাথা নেড়ে বললেন, কিছু পাইনি। ওই যা বললেন, এই বোম্বেটে বেটি ঠিক যেন আকাশ থেকে খসে পড়েছে। জয়ন্ত বললে, সুন্দরবন অঞ্চলে কোনো মেয়ে বোম্বেটে যে আবির্ভাব হয়েছে, সুন্দরবাবুর কাহিনীর ভেতরে আমি তার কোনো প্রমাণই পেলুম না। সুন্দরবাবু বললেন, প্রমাণ পেলে না মানে? তবে এতক্ষণ ধরে আমি কার কথা বললুম? সুন্দরবাবু কথার প্রতিধ্বনি করে জয়ন্ত বললে, কার কথা বললেন আমি তাই জিজ্ঞাসা করছি। কার আর কথা আবার? আমি ওই মেয়ের কথা, বোম্বেটের কথাই বলছি। তাকে কেউ দেখেছে? না, কিন্তু সবাই তার গলা শুনেছে। হুকুম দেয় সে, আর দলের পুরুষেরা সেই হুকুম মতো কাজ করে। বুঝলাম, কিন্তু সকলেই, এমনকি আপনিও শুনেছেন কেবল একটা নারীর কণ্ঠস্বর। সেই নারীকে কেউ কোনোদিনই দেখেনি, এমনকি তার কোনো পূর্ব ইতিহাস পর্যন্ত পাওয়া যায়নি। চোখে না দেখে কেবল কোনো কণ্ঠস্বরের উপর নির্ভর করে আমি কোনো কথাই বলতে চাই না। সুন্দরবাবু বললেন, শোনা কথা মাত্রই কি বাজে হয় বাপু? কোনো কথা বাজে আর কোনো কথা কাজের নিয়ে আমি তা মাথা ঘামাচ্ছি না। মেয়ে বোম্বেটের কথা নিয়ে আমি এখন আলোচনা করতে চাই না। আমি মাথাচাড়া করছি কেবল এই ঘটনাগুলি নিয়ে। বোঝা যাচ্ছে সুন্দরবন অঞ্চলে একদল নৃশংস জলদস্যুর আবির্ভাব হয়েছে। তারা খালি ডাকাতি করে না, যাদের উপরে হানা দেয় তাদের প্রত্যেককেই হত্যা করে। আর সবচেয়ে ভয়ঙ্কর বারবার কথা হচ্ছে, ডাকাতেরা নৌকাগুলি পর্যন্ত নিয়ে অদৃশ্য হয়। সুন্দরবাবু বললেন, এর মধ্যে আবার ভাববার কি আছে? জয়ন্ত বললে, ভাববার কথা নেই। ডাকাতেরা নৌকাগুলো নিয়ে যায় কেন? কেন আবার? সমস্ত প্রমাণ নষ্ট করে দেবে বলে। লুটপাটের পর তারা প্রত্যেক মানুষকে খুন করে ওই কারণেই। বিমল বললে, সুন্দরবাবু, আমার মনে হয় ওই নৌকা চুরির ভেতরে অন্য কোনো রহস্য থাকতে পারে। কি রহস্য শুনি? আমার বিশ্বাস ওই ডাকাতদের দলপতি এমন এক বৃহৎ
দল গঠন করছে কিংবা করছে, যার জন্য দরকার অনেক নৌকার। জয়ন্ত বললে, আমিও বিমল বাবুর কথায় সাই দিই। সুন্দরবাবু চমকে উঠে বললেন, ও বাবা, মানিক বললে, এই অনুমান যদি সত্য হয় তাহলে ব্যাপারটা রীতিমতো সাংঘাতিক বলে মানতে হবে। যে ডাকাতেরা প্রত্যেক মানুষকে হত্যা করে তারা দলে ভারী হলে কি আর রক্ষা আছে? জয়ন্ত বলে, আমিও সে কথাই ভাবছি। সুন্দরবাবু বললেন, ভেবেছি তো আমি অনেক, খালি ভেবে কি লাভ, একটা উপায় তো করতে হবে। জয়ন্ত বললে, আমাদের প্রথম কর্তব্য হচ্ছে ঘটনাস্থলের দিকে যাত্রা করা। সুন্দরবাবু মাথার টাকের উপর হাত বুলোতে বুলোতে বললেন, আরে বাবা, যাত্রার থিয়েটারের কথা ছেড়ে দাও। যাত্রা তো আমিও করেছিলাম, কিন্তু ফল কি হলো? ঘটে বুদ্ধি আছে কোনো? কোনো গতিকে পৈতৃক প্রাণটি নিয়ে এ যাত্রা পালিয়ে আসতে পেরেছি। জয়ন্ত বললে, বোকার মতন কাজ করলে শাস্তি ভোগ করতে হয়। বোকার মতন আবার কি কাজ করলো? আপনি যে চারদিকে বিজ্ঞাপন প্রচার করতে গিয়েছিলেন, মানে প্রকাশ্যে নৌকা বোঝাই পুলিশ ফৌজ নিয়ে আপনি গিয়েছিলেন ডাকাতদের ধরতে। কাজেই আপনাকে ধরতে চেষ্টা করেছে তারাই। সুন্দরবাবু অনুতপ্ত কণ্ঠে বললেন, ঠিক ভাই জয়ন্ত, ঠিক, বড্ড ভুল হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি স্বীকার করছি, এই অঞ্চলে আমাদের যাওয়া উচিত ছিল ছদ্মবেশে। জয়ন্ত বললে, তা জাননি বলেই পুলিশের সাড়া পেয়ে ডাকাতেরা প্রথমে জাল গুটিয়ে আড়ালে লুকিয়ে পড়েছে, তারপর চমৎকার ফাঁদ পেতে তারা চেষ্টা করেছিল পুলিশ বাহিনীকে একেবারে উচ্ছেদ করতে। সুন্দরবাবু কাচুমুচু মুখে বললেন, উচ্ছেদ তো তারা করেইছে, হয়তো দলের ভেতরে বেঁচে আছি খালি আমরা একলাই। শুনেছি আমাদের বড় সাহেব নাকি আমার উপরই অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন। এখন তার সঙ্গে মুখোমুখি হইনি, কিন্তু কেমন করে মুখ রক্ষা করব কিছুই বুঝতে পারছি না। ভাই জয়ন্ত, তুমি একটা সৎ পরামর্শ দাও। জয়ন্ত বললে, আমার মত যদি মানেন তাহলে সদল বলে আবার ঘটনাস্থলের দিকে যাত্রা করুন। সুন্দরবাবু বললেন, এবারে তুমি আমাদের সঙ্গে থাকবে তো? যদি বলেন থাকবো, আমিও থাকবো, মানিকও থাকবে। বিমল বাবু, কুমার বাবু, আপনাদের খবর কি? হাতে কোনো নতুন অ্যাডভেঞ্চার আছে নাকি? বিমল মাথা নাড়তে নাড়তে বললে, একটাও না। দুনিয়ায় অত্যন্ত অ্যাডভেঞ্চারের অভাব হয়েছে। আমি আর কুমার এখন বেকার বসে আছি। জয়ন্ত হাসতে হাসতে বললে, তাহলে চলুন না সকলে মিলে একবার সুন্দরবন ভ্রমণ করে আসি। বিমল ও কুমার একসঙ্গে বললে, রাজি। মানিক হাসতে হাসতে বলে, জয়ন্ত, ক্যাংলাদের তুমি জিজ্ঞাসা করছো ভাত খাবে কিনা? নতুন অ্যাডভেঞ্চারের গন্ধ পেলে বিমল বাবু আর কুমার বাবু যে তখনই মেতে উঠবেন, এটা তো জানা কথাই। 24 পরগনার প্রান্ত দেশে সমুদ্রের অনেকগুলো বাহু যেখানে সুন্দরবনের মধ্যে প্রবেশ করেছে, তারই কাছাকাছি মাঝারি একটি নদীপথ। সেই নদীর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে নোঙরে বাঁধা লঞ্চ। সেখানে হচ্ছে বিখ্যাত জমিদার বিজন বিহারী রায়চৌধুরীর বাষ্পীয় প্রমোদ তরুণী। জমিদারি থেকে বিজনবাবু বার্ষিক আয় 4 লক্ষ টাকার উপর। তার উপরে আছে তার ব্যাংকের খাতা। বয়সে তিনি যুবক এবং জমিদারি একমাত্র মালিক। তার নাম জানে না বাংলাদেশে এমন লোক খুব কমই আছে, কেননা দিন দুঃখীদের জন্য তিনি অর্থ ব্যয় করেন অকাতরে। তার একটি শখও আছে এবং সেটি অত্যন্ত সঙ্গীতপ্রিয়তা। নিয়মিত মাহিনা দিয়া তিনি অনেক বিখ্যাত সঙ্গীত শিল্পীকে রীতিমতো লালন পালন করেন। মাঝে মাঝে তিনি তার বাষ্পীয় প্রমোদ তরুণী নিয়ে বেরিয়ে পড়েন বাংলাদেশে নানা জলপথে। বিশেষ করে সুন্দরবন হচ্ছে তার অত্যন্ত প্রিয় জায়গা। এখানে তিনি যখন অবসর যাপন করতে যান তখন তার সঙ্গে থাকে কয়েকজন সঙ্গীত প্রিয় বন্ধু এবং কয়েকজন বিখ্যাত গায়ক। সেদিন ছিল পূর্ণিমার রাত। পরিপূর্ণ চন্দ্রালোকে সুন্দরবনে অসীম শ্যামলতা হয়ে উঠেছে বিচিত্র এবং জ্যোতির্ময়। বাতাসের ছন্দে ছন্দে নদীর 2 তীরের নির্জন অরণ্যের মধ্যে ভেসে আসছে অশ্রান্ত মর্মন রাগিনী, এবং সেই রাগিনীর সঙ্গে সুর দিয়েছে উচ্ছ্বসিত তটিনীর অপূর্ব কলতান। বিজনবাবুর প্রমোদ তটিনীও নিস্তব্ধ হয়েছিল না। লঞ্চের উপরকার ছাদের উপরে বসেছে বেশ একটি ছোটখাটো সভা। সেখানে গায়কেরা তো আছেন, আর আছেন বিজনবাবু ও তার বন্ধুগণ। একজন বিখ্যাত গায়ক তার সন্তবাহারে করছিলেন চমৎকার আলাপ। এমন সময় নদীপথে উঠল একটা
বেসুরো শব্দ। একখানা মোটর বোট গর্জন করতে করতে এসে থেমে গেল ঠিক প্রমোদ তরণীর পাশে। বিজনবাবু লঞ্চের ধারেই বসেছিলেন। তিনি একটু অন্যমনস্ক হয়ে নিচের দিকে তাকিয়ে দেখে বুঝলেন মোটর বোটখানা কোনো কল বোধহয় বিগড়ে গিয়েছে। মিনিট 4-5 পরে মোটর বোটের ভেতর থেকে বেরিয়ে এলেন একটি প্রাচীন ভদ্রলোক। উজ্জ্বল চাঁদের আলোকে স্পষ্ট বোঝা যাচ্ছিল তার মাথার কেশ শ্বেত এবং মুখের ধপধপে লম্বা দাড়ি। ভদ্রলোকের আকার যে বিশাল দীর্ঘ সেটাও বোঝা গেল, কিন্তু বয়সের ভারে নুয়ে পড়েছে তার দেহ। হঠাৎ জেগে উঠল এক নারী কণ্ঠস্বর, যেন কোনো নারী বললে সেই লঞ্চের মালিককে। বিজনবাবু বিস্মিতভাবে উঠে দাঁড়ালেন। তারপর ছাদের রেলিংয়ে ঝুঁকে পড়ে এদিকে ওদিকে তাকিয়ে দেখতে পেলেন না কোনো নারীকে। তারপর তার বিস্ময় আরো বেড়ে উঠল, কারণ সেই বৃদ্ধ তাকে সম্বোধন করেই আবার সে নারী কণ্ঠেই বললে, এই লঞ্চের মালিকের সঙ্গে একবার আমার দেখা হবে কি? নারী কণ্ঠে কথা কইছেন এই বৃদ্ধ ভদ্রলোক। বিজনবাবু জীবনে কোনো পুরুষ গলাতেই এমন মেয়েলি আওয়াজ শোনেননি। নিজের হতবম্ব ভাবটা কাটিয়ে তিনি বললেন, আমি এই লঞ্চের মালিক। আপনি কি বলতে চান বলুন? মোটর বোটের বৃদ্ধ ভদ্রলোক বললেন, নমস্কার মশাই, নমস্কার। আমার বোট অচল হয়ে গিয়েছে। বোটের চালক বলছে তার পেট্রোলের ভান্ডার ফুরিয়ে গিয়েছে। আপনার কাছ থেকে কিছু পেট্রোল আশা করতে পারি কি? বড়ই বিপদে পড়েছি মশাই। যদি এই উপকারটি করতে পারেন তাহলে আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। বিজনবাবু বললেন, আমার লঞ্চে তো অতিরিক্ত পেট্রোল নেই। আপনাকে যে এই বিপদে সাহায্য করতে পারলাম না, এজন্যই বড়ই দুঃখিত হচ্ছি। বৃদ্ধ স্তব্ধ হয়ে রইলেন খানিকক্ষণ। তারপর হতাশভাবে বললেন, কার মুখ দেখে বেরিয়েছি কি জানি, বড়ই বিপদে পড়লাম। বোট হলো অচল, সঙ্গে নেই খাবার। আজ সারা রাত অনাহারেই কাটাতে হবে দেখছি। আর কাল সকালেই বা এই বোট চলবে কেমন করে, তাও তো বুঝতে পারছি না। বৃদ্ধ আবার যখন বোটের ভেতরে ঢুকতে উদ্যত হলেন, বিজনবাবু সেই সময় বললেন, মশাই, আপনার অতটা চিন্তা হবার কারণ নেই। বোটখানা আমার লঞ্চের পিছনে বেঁধে আপনি অনায়াসে আমাদের সঙ্গে রাত্রিবাস করতে পারেন। বৃদ্ধ বললেন, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। কিন্তু আমি তো একলা নই, আমার সঙ্গে যে আরো কজন অষ্টেক লোক, তাদের কি ব্যবস্থা করি বলুন দেখি? বিজনবাবু সহর্ষে বললেন, তাদের ব্যবস্থা করতে আমার কষ্ট হবে না। সবাইকে সঙ্গে করে আপনি এখন লঞ্চের উপরে এলেই আমি আনন্দিত হব। বৃদ্ধের দেহ বোধহয় অত্যন্ত দুর্বল। তার সঙ্গে লোকেরা তাকে সাহায্য না করলে নিশ্চয়ই তিনি এই বোট ছেড়ে লঞ্চের উপরে এসে উঠতে পারতেন না। বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে সদল বলে লঞ্চের উপরে এসে দাঁড়ালেন। বিজনবাবু দেখলেন বৃদ্ধের প্রত্যেক সঙ্গীরই দেহ হচ্ছে রীতিমতো অসাধারণ। সকলের মূর্তি হচ্ছেন বলিষ্ঠ, তেমনি সুদীর্ঘ। সকলের হাতে রয়েছে এক কাছা করেই বড় লাঠি। সেই সব বলবান মূর্তির পাশে বৃদ্ধের দেহকে দেখাচ্ছিল এক অসহায়, যে বর্ণনা করে তা বোঝানো যাবে না। বিজনবাবু হাসতে হাসতে বললেন, আপনার সঙ্গে এত মোটা মোটা লাঠি সমারোহ কেন? বৃদ্ধ সহাস্যে বললেন, সুন্দরবন জায়গা তো নিরাপদ নয়, কখন যে কি হয় বলা যায় না, সেজন্য একটু প্রস্তুত থাকতে হয়। বিজনবাবু বললেন, কিন্তু আমার এই লঞ্চের উপরেই আপনাদের এই লাঠিগুলি কোনো কাজেই লাগবে না। এখান হচ্ছে সঙ্গীত চর্চা, যষ্টির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। হঠাৎ ভেতরের আসর থেকে বিজনবাবুর এক বন্ধু দাঁড়িয়ে উঠে বললেন, কি আশ্চর্য, দেখো দেখো বিজন, দেখো চেয়ে চারিদিক থেকে ভেসে আসছে কতগুলো নৌকা, খান চারেক ছিপও আসছে দেখছি, ব্যাপার কি? নগর বেঁধে লঞ্চ যেখানে দাঁড়িয়েছিল সেখানকার নদীর দুই তীরই ছিল এখানে। এখানে কতগুলো ছোট ছোট নালার মতো জলপথ, নৌকাগুলি বেরিয়ে আসছে সেই সব নালার ভেতর দিয়ে। বিজনবাবু ভালো করে দেখবার জন্য আবার লঞ্চের ধারে থেকে অগ্রসর হচ্ছিলেন। সেই সময় সে বৃদ্ধ বললেন, হ্যাঁ আপনি তো বিজনবাবু। বিজনবাবু ফিরে বললেন, আপনি আমার নামও জানেন দেখছি। আচম্বিতে বৃদ্ধের চেহারা গেল বদলে। যুবকের মতন সোজা হয়ে বুক ফুলিয়ে সেই অদ্ভুত বৃদ্ধ তীক্ষ্ণ নারী কণ্ঠে বললেন, মশাই, নাম জানি বলেই তো লঞ্চের উপরে উঠে বসেছি। সকলের পরিচয় না জানলে কি আমাদের চলে?
কণ্ঠ, নারীর সে কি তীব্র অট্টহাস্য। বিজনবাবু শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, আপনার কথার মানে বুঝতে পারলুম না। বৃদ্ধ বললেন, মানে বুঝতে আর বেশি দেরি লাগবে না। আপনি সুন্দরবনের মধু ডাকাতের নাম শুনেছেন কি? বিজনবাবু বললেন, অমন বিখ্যাত ব্যক্তির নাম আবার শুনিনি। মধু ডাকাতের অত্যাচারে সুন্দরবনের নদীতে নদীতে আজ ব্যবসায়ীদের নৌকা চলে না বললেই হয়। মধু খালি অর্থ লুণ্ঠনই করে না, তার কবলে যারা পড়ে তাদের সকলেই হত্যা করে। সুতরাং বুঝতেই পারছেন মধুর ব্যবহারও বিশেষ মধুর নয়। বলতে বলতে তিনি লক্ষ্য করলেন বৃদ্ধের একটা চোখ হচ্ছে পাথরের চোখ। সেই এক চক্ষু বৃদ্ধ ক্ষণক্ষণে মেয়ে গলায় আবার অট্টহাস্য করে বলে উঠলেন, আমি হচ্ছি সেই মধু ডাকাত। এখন আমার বক্তব্যটা আপনি দয়া করে শুনবেন কি? বিজনবাবু এ কথা শুনেও কিছুমাত্র বিচলিত হলেন না। স্থির কণ্ঠে বললেন, তুমি কি মধু কি বিষ আমি জানতে চাই না, কিন্তু আমার লঞ্চের উপরে তোমার আবির্ভাব কেন? মধু তার লাঠিটা সশব্দে ঠুকতে ঠুকতে বললেন, আপনার কথার উত্তর দিচ্ছি। আপনি একজন দানশীল ব্যক্তি আর বাংলাদেশের একজন প্রসিদ্ধ লোক। আমার নিয়ম হচ্ছে যাদের উপরে আমি হানা দিই তাদের সকলকেই খুন করি, কিন্তু আপনাকে আমি খুন করতে চাই না। বিজনবাবু বললেন, আমার ওপরে তোমার এতটা অনুগ্রহের কারণ কি? কারণ আছে বইকে। আপনাকে এখন আমি কীটের মতন হত্যা করতে পারি, কিন্তু করব না। কেন জানেন? ভীমরুলের চাকে খোঁচা না মারাই ভালো। অর্থাৎ আপনার মতো নামজাদা লোককে আজ যদি আমি পরলোকে পাঠিয়ে দিই তাহলে ইহলোকে উঠবে অত্যন্ত অভদ্র কোলাহল। কিন্তু আপনাকে প্রাণে মারব না, কেবল একটি শর্তে। শর্তটা কি শুনি? আপনার আর আপনার বন্ধুদের কাছে যা কিছু টাকা কড়ি আর মূল্যবান জিনিস আছে সমস্তই এখনই আমার হাতে ভালো মানুষের মতন সমর্পণ করুন। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যে কথা সেই কাজ। আচম্বিতে সে নির্জন অরণ্য বিহারীর রাত্রির বুক থেকে যেন বিদীর্ণ হয়ে গেল তীব্র বাঁশির পর বাঁশির শব্দ। মধু ডাকাত সচমকে বলে উঠল, ও কিসের শব্দ? বিজনবাবু প্রশান্তভাবে হাসতে হাসতে বললেন, মধু ডাকাত, বেজে উঠেছে পুলিশের বাঁশি। চেয়ে দেখো, চারিদিক থেকে ছুটে আসছে তোমার অভ্যর্থনা করবার জন্য পুলিশের মোটর বোটগুলো। আজ তুমি ফাঁদে পা দিয়েছ। মধু টপ করে তার মোটা লাঠি গাছা মাথার উপর তুলে বিকৃত নারী কণ্ঠে কুৎসিত ভয়াবহ গর্জন করে বলে উঠল, তাই নাকি? তাহলে আগে তুই মর। বিজনবাবু 2 পা পিছিয়ে গিয়ে চকিতে পকেটের ভেতর থেকে একটা চকচকে অটোমেটিক রিভলভার বার করে বললেন, মধু, আমিও অপ্রস্তুত হয়ে নেই। পুলিশের অনুরোধে তোমার লীলা খেলা সাঙ্গ করার জন্যই আমার আজ এখানে আগমন হয়েছে। মধুর একটি মাত্র চক্ষু একবার প্রদীপ্ত হয়ে উঠে আবার নিভে গেল। সঙ্গে সঙ্গে যে তীর বেগে ছুটে গিয়ে লঞ্চের ছাদের উপরে মারলে এক লাফ। নদীর ঝড়ে ছপাং করে গুরুদেহী পতনের একটা শব্দ হলো। বিজনবাবু ছাদের ধারে গিয়ে দেখলেন মধু গিয়ে উঠল তার নিজের মোটর বোটের ভেতরে। তারপরেই চালকের আসনে বসে বোটখানা চালিয়ে নিয়ে গেল পূর্ণবেগে। চারিদিক থেকে যে নৌকা ও ছিপগুলো লঞ্চের দিকে তাড়াতাড়ি এগিয়ে আসছিল, পুলিশের মোটর বোটগুলো তাদের উপরে গিয়েই পড়ল। তারপরে সে চন্দ্র পুলকিত আকাশ যেন বিষাক্ত হয়ে উঠল উপরে উপরি মনুষ্য কণ্ঠে চিৎকারে, গর্জনে, আর্তনাদে এবং ঘন ঘন বন্দুকের শব্দে। কিন্তু পুলিশের একখানা মোটর বোট সেই হাঙ্গামায় যোগ দিলে না। সেখানা দ্রুত বেগে এগিয়ে গেল সোজা নদীর পথ ধরে। সেই বোটের ভেতরে আছে সুন্দরবাবুর সঙ্গে জয়ন্ত, মানিক, বিমল ও কুমার। সুন্দরবাবু বললেন, মধু বেটা দেখছি আমার সেই মোটর বোটখানা নিয়ে লম্বা দেবার চেষ্টাই আছে। এই বোটখানা চালাচ্ছিল বিমল স্বয়ং। বোটের গতি যথাসম্ভব বাড়িয়ে দিল। সে বলল, জয়ন্ত বাবু, মধুর বোট স্টার্ট পেয়েছে আমাদের আগেই। ওর নাগাল ধরতে পারবো কিনা বুঝতে পারছি না। জয়ন্ত বললে, চাঁদের আলোয় কালো রেখার মতো মধুর বোটখানা সামনে দেখা যাচ্ছে। স্পিড আরো বাড়িয়ে দিলে কি ওকে ধরতে পারা যাবে না? বিমল বলে, স্পিড যা বাড়িয়ে দিয়েছি তাই হচ্ছে বিপজ্জনক, কিন্তু তবু মধু আর আমাদের মধ্যে ব্যবধান কমছে বলে তো মনে হচ্ছে না। নদী এতক্ষণ চলছিল সমান রেখায়, তারপর খানিক দূরে দেখা গেল একটা বাঁক। মধুর বোটখানা অদৃশ্য হয়ে গেল সেই বাঁধের কাছে মোড় ফিরে। মিনিট 1.5 পরেই পুলিশের বোটখানা যখন সেই বাঁকের কাছে গিয়ে মোড় ফিরলে তখন সবাই দেখতে পেলে
নদী আবার চলে গিয়েছে সরল রেখায় এবং মধুর বোট চাঁদের আলোয় কালো রেখার মতো ছুটে চলেছে তেমনই পূর্ণ বেগে। সুন্দরবাবু উত্তেজিতভাবে বললেন, বিমলবাবু আরো স্পিড বাড়ান, মধু বেটাকে আজই ধরতে হবে। বিমল মাথা নেড়ে বললে, এই বোটের স্পিড আর বাড়াবার উপায় নেই, তবে মনে হচ্ছে আমরা বোধ করি শেষ পর্যন্ত মধুর বোটের নাগালও ধরতে পারবো। নির্জন ও নিস্তব্ধ সেই বন্যজগতে নদীর দুই পাড়ের বড় বড় বনস্পতিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন সব বিষয় দেখতে লাগলো। যন্ত্রযুগের মনুষ্যদের হস্তে চালিত দুখানা কলের নৌকার উল্কাগতির লীলা। কুমার উৎসাহিত কণ্ঠে চেঁচিয়ে বলল, নদী আবার বেঁকে গিয়েছে, কিন্তু বোধ হচ্ছে সেই বাঁকের কাছে গিয়ে আমরা মধুর বোটখানাকে ধরে ফেলতে পারবো। বিমল প্রাণপণে বোটের যন্ত্র সামলাতে সামলাতে দাঁতে দাঁত চেপে বললে, মনে তো হচ্ছে পারবো, কিন্তু সামনের বোটখানার অবস্থা দেখেছো ভাই? সত্যিই তাই, মধুর বোটখানা বাঁকের কাছে গিয়ে মোড় ফিরলে না, বিদ্যুৎ বেগে সামনের দিকেই সামনে এগিয়ে চলল। জয়ন্ত স্তত্র কণ্ঠে বললে, কি সর্বনাশ, মধু যে এভাবে বোট চালাচ্ছে, এখনই যে বিষম দুর্ঘটনা হবার সম্ভাবনা। মধু কি আত্মহত্যা করতে চায়? বলতে বলতে বাঁধের কাছে মোড় না ফিরে মধুর বোটখানা তীর বেগে গিয়ে পড়ল নদীর পাড়ের ওপর। ভীষণ একটা শব্দ হলো এবং তারপরই বোটের ভেতর থেকে লকলকে করে বেরিয়ে পড়ল আরক্ত অগ্নির সমুজ্জ্বল শিখা। সুন্দরবাবু বললেন, মধু বেটা বোট সামলাতে পারলে না, বোধ হয় জ্যান্ত অবস্থায় ওকে আর ধরতে পারবো না। শেষ পর্যন্ত বেটা আমাদের ফাঁকি দিয়েই পালালো। বিমল নিজের বোটের গতি ধীরে ধীরে কমিয়ে বাঁধের কাছে গিয়ে হাজির হলো। মধুর বোটের ওপর তখনও চলেছে অগ্নিদেবের রক্তাক্ত নৃত্য, কিন্তু সেই অগ্নিময় বোটের আগুন যখন নেভানো হলো তখন তার ভেতরে কোনো অগ্নিদগ্ধ মানুষের দেহাবিশেষ পাওয়া গেল না। সুন্দরবাবু মাথার টাক চুলকাতে চুলকাতে বললেন, কি আশ্চর্য, এর মধ্যে মধুর দেহ কি পুরো ছাই হয়ে গেল? বিমল তিক্ত হাসি হেসে বললে, সুন্দরবাবু আমার মনে হচ্ছে মধু আবার আমাদের ফাঁকি দিলে। জয়ন্ত বললে, আমারও তাই বিশ্বাস, মধু বাঁকের আড়ালে গিয়েই বোট থেকে জলে ঝাঁপ মেরেছে, তারপর সাঁতরে নদীর পাড়ে গিয়ে উঠেছে। আমরা বোকার মতো এই শূন্য বোটের পেছনে ছুটে আসছি, তখন এই জঙ্গলের কোনো নিরাপদ আশ্রয়ের ভেতরে গিয়ে লুকিয়ে পড়েছে। আজ আর তাকে আবিষ্কার করা অসম্ভব। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা অ্যাডভেঞ্চারমূলক গল্প সুন্দরবনের রক্তপাগল। গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম সুন্দর সুন্দর গল্প আমি আপনাদের আরও বেশি করে শোনাতে পারি। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা কোনো উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।